পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটা অন্ধকারময় যুব সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। একটা অভিশপ্ত সময় চলছে, যেখানে 2016 সালে আপনারা সবাই জানেন, সবাই শুনেছি, 2016 সালে যে এসএসসি বা সরকারের দ্বারা যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে প্রায় 26,000 যেটা মূলত শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আজকে রাস্তায়। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্টের একেবারে কড়া নির্দেশ, 3 মাসের মধ্যে কিন্তু একটা ফ্রেশ নিয়োগ কমপ্লিট করতে হবে। ফ্রেশ নিয়োগ বলতে ঠিক কি, মানে কাদেরকে নিয়োগ করার কথা বলা হচ্ছে? সেই 26,000 চাকরি যারা শিক্ষক ছিলেন তাদের, নাকি সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন প্রায় 23 লক্ষ মতো চাকরি প্রার্থী তারা, নাকি 26 থেকে মানে 2016 থেকে আজকে 26-এর দরগড়া পর্যন্ত দাঁড়িয়ে যে সমস্ত বিএড ট্রেন্ড যে ক্যান্ডিডেটরা ট্রেনিং কমপ্লিট করেছেন, আজ একটাও এসএসসি তারা বসতে পারেননি, তাদের একটা জেনারেশন শেষের দিকে, প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, তো তাদেরও কি ফ্রেশ নিয়োগের নিযুক্তি হতে পারে? বা এই যে 3 মাসের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে, তারা কি সেখানে যুক্ত বা নিযুক্তি 3 মাসের মধ্যে সম্ভব? 3 মাসের মধ্যে কখনোই সম্ভব নয়। বা এই যে টোটাল নিয়োগে কিন্তু এই যে 26,000 চাকরি প্রার্থী যারা মূলত যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা তো রাস্তায়, এবং তাদের কি মানে সম্পূর্ণভাবে নিয়োগ সম্ভব হবে? মুখ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ, তাদেরকে সম্পূর্ণভাবে আমরা নিয়োগ দেবো, আপনারা ভয় পাবেন না। তারা কি সত্যিকারের পরীক্ষার মাধ্যমে ফিরে আসতে পারবেন সবাই? সম্ভব কি? তো এরকম বিভিন্ন নানা প্রশ্ন, নানা বিষয় রয়েছে আজকের মূলত আলোচনায়। প্রথমে আসি যে ফ্রেশ নিয়োগ, যেটা বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে ফ্রেশ নিয়োগ করতে হবে। প্রথম আসি ফ্রেশ নিয়োগ বলতে উনি ঠিক কি বুঝিয়েছেন। ফ্রেশ নিয়োগ বলতে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ 26,000 যারা চাকরি করছেন তারা, প্লাস যারা তখন সেই সময় কোয়ালিফাই করতে পারেনি, তাদের কথা কিন্তু কখনোই বলা হয়নি। এই মর্মে অ্যাডভোকেট ফিরদৌস আমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফ্রেশ নিয়োগ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, তো উনি কিন্তু স্পষ্টভাবে যেটা বলছে সেটা আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে, শুনুন, তারপরে আমি বলছি। ফ্রেশ সিলেকশন মানে একেবারেই ফ্রেশ সিলেকশন। এখানে কিন্তু শুধুমাত্র 2016 সালেরই যে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন তা কিন্তু নয়। ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ সিলেকশন, সকলেই বসতে পারবেন। দেখুন, উনি মূলত ফ্রেশ নিয়োগ বলতে যেটা বলতে চাইছেন, যেহেতু উনি একজন উকিল ছিলেন, ওই এই মামলার একজন বিশিষ্ট, মানে একজন বলা যেতে পারে যে বিরোধী বা বিবাদী পক্ষের একজন উকিল ছিলেন, তার যেটা বক্তব্য যে ফ্রেশ নিয়োগ বলতে সুপ্রিম কোর্ট থেকে বোঝানো হয়েছে যে ওই সময় যারা পরীক্ষা দিচ্ছেন শুধু তারা নয়, বর্তমান যারা 2016 থেকে 2000 আজকে 26-এর দরগড়া পর্যন্ত যারা এখন একটা এসএসসি দিতে পারেননি, তারাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবেন। এটা উনার বক্তব্য। কিন্তু এ প্রসঙ্গে যদি সরকারকে বা কমিশনকে যদি জিজ্ঞেস করা হয়, তাদেরও কিন্তু বক্তব্য কোনো স্পষ্টতা নেই, যে তারাও বলতে চাইছেন না যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন 16 থেকে 26-এর মধ্যে বিএড কমপ্লিট, তাদেরকে নিযুক্ত করবেন কিনা বা ঢোকাবেন কিনা, নাকি শুধুমাত্র 16 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে এখানে নিযুক্তি করবেন, এবং কোনো স্পষ্ট বক্তব্য নেই। তারা যেটা বলছেন যে কমিশন চেয়ারম্যান, আমাদের যে এসএসসি কমিশনের যে চেয়ারম্যান, তাকে জিজ্ঞেস যখন করা হয়েছিল, তিনি বলছেন যে হ্যাঁ, আমরা কিছু লিগাল অ্যাডভাইসের ব্যাপার রয়েছে, সেগুলো আমরা ঠিকঠাক করে আমরা তারপর নিয়োগ প্রসেসে আসবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার যেটুকু মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল 2016 সালের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু নির্দিষ্ট, এবং এই প্যানেলের উপর ভিত্তি করে যেহেতু মূলত এলিগেশন বা যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছিল, এবং সেই সমস্যার আজকে একটা অর্ডারও চলে এসেছে, যেখানে সমস্ত চাকরিজীবীদের চাকরি বাতিল করা হয়েছে। তো সুতরাং লড়াইটা শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা কোয়ালিফাই তখন করতে পারেননি, এবং যারা কোয়ালিফাই করেছিলেন তাদের মধ্যে কিন্তু লড়াই। মূলত যারা কোয়ালিফাই করেছিলেন তাদের মধ্যে আবার কিছু যোগ্য অযোগ্য আছে, অযোগ্যদের বাদ দিলাম, যোগ্য প্রার্থী যারা আছেন তাদের মধ্যে, এবং 2016 সালে যারা কোয়ালিফাই করতে পারেননি আরো প্রায় 22-23 লক্ষ মতো চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু লড়াইটা হবে। এবং লড়াইটা শুধু এসএসসি যেটা 9, 10 বা 11, 12 এর নিয়োগের জন্য নয়, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ কিন্তু এখানে থাকবে। আমার যেটুকু মনে হয়, যেহেতু প্যানেল একটা নির্দিষ্ট ক্যান্ডিডেটদের জন্য নির্দিষ্ট ছিল, এবং সেই প্যানেলের উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই অর্ডার এসেছে, সুতরাং সেই প্যানেলের অন্তর্ভুক্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে লড়াই করতে পারবেন। যদিও এ ব্যাপারে হয়তো ফিরদৌস আমিন বাবুরা হয়তো ওনারা আবার কেস করবেন, কিন্তু কেস করলেও যেটা আসবে সেটাকে দেখা যাবে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট যারা 2016 থেকে 26 পর্যন্ত যারা এখনো বিএড কমপ্লিট করে বসে আছেন, তারা কিন্তু নিযুক্তি পাচ্ছেন না, বা পেতে পারার সুযোগটা খুবই কম। আমার যেটুকু ব্যক্তিগত মতামত, আপনাদের কি মতামত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে যে বিষয়টা, এসএসসি এই এই এখন যখন একটা নিয়োগ করতে চলেছে, একটা অর্গানাইজ করতে চলেছে, এই সময় প্রেসারাইজ করতে হবে যে 2016 থেকে আজকে 26-এর দরগড়া প্রায় 10 বছর ধরে
এত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি গুলোর কি হবে, সেই ভ্যাকেন্সির জন্য কেন নিয়োগ হবে না? এটা একটা প্রেসারাইজ করার প্রয়োজন আছে, এটা একটা আন্দোলন করার প্রয়োজন আছে, সংগঠিত ভাবে ছাত্র আন্দোলনের প্রয়োজন। কারণ এই সময় এসেছে কিন্তু রেখে ধরতে হবে যে আমাদেরও নিয়োগটা এর সঙ্গে একই সঙ্গে হোক। এটা অবশ্যই একটা দাবি হওয়া উচিত, এবং একটা দাবিটাকে একটা বৃহত্তর আন্দোলনে না পর্যবেসিত করতে পারলে কিন্তু বিপদ আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা, 3 মাসের মধ্যে কি নিয়োগ সম্ভব? কখনোই নয়। 3 মাসের মধ্যে এই নিয়োগ কখনোই সম্ভব নয়। কারণ এখানে 3 মাসের মধ্যে নিয়োগ করতে গেলে অনেক বিষয় রয়েছে, সেগুলোকে কিন্তু সামনে রাখতে হবে। বিশেষ করে এখন অনেক লিগ্যাল অ্যাডভাইসের ব্যাপার রয়েছে, সে ক্লারিফিকেশনের ব্যাপার রয়েছে, আবার হয়তো রিভিউ পিটিশন আসবে। তবে রিভিউ পিটিশনের কোনো ফল হবে বলে, পজিটিভ কোনো ফল আসবে বলে মনে হয় না। তবে 3 মাসের মধ্যে কিন্তু এই প্রসেস সম্পূর্ণ হওয়া কথা নয়। কারণ এই সিচুয়েশনের মধ্যে সব থেকে বড় যেটা খুব খারাপ লাগছে যে, যে এসএসসি, যে কমিশন, যারা এত বড় দুর্নীতি করলো এবং দুর্নীতি প্রমাণ তারা নিজেরাই দিচ্ছে যে আমরা করাপশন করেছি, তাকে আবার কি করে দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট যে আপনারাই আবার পরীক্ষা বা এক্সাম অর্গানাইজ করে আবার রিক্রুটমেন্ট করুন। যারা করাপশন করেছে তারা দ্বিতীয়বার করাপশন করবে না, তার কি গ্যারান্টি রয়েছে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত যোগ্য প্রার্থীদের মধ্যে কিছু অযোগ্য লুকিয়ে আছে, তো তাদেরকে তো আবার এসএসসি রিক্রুটমেন্ট দিতে পারে। তো সেই ভিত্তিতে তো আবার কেস, আবার বিভিন্ন রকমের যে আইনি জটিলতা তৈরি হতে পারে, তখন আরো কিন্তু লেংদি প্রসেস হয়ে যেতে পারে। এবং ভোটের সামনে ভোট রয়েছে, ভোট বৈতরণী কিন্তু গভর্নমেন্ট খেলতে চাইছে এই ক্যান্ডিডেটদেরকে নিয়ে। সুতরাং নিয়োগ 3 মাসের মধ্যে হবে এটা কখনোই আশা করা যায় না। বা কোনো আইনি জটিলতা অবশ্যই তৈরি করবে বোর্ড, ইচ্ছে করে কমিশন তৈরি করবে, এবং সেই আইনি জটিলতার মধ্য দিয়ে এখানে কিন্তু বহুদিন একটা পেরিয়ে যেতে পারে এই নিয়োগ কমপ্লিট করতে। এবং আমি যেটা একটু আগে বলছিলাম যে হয়তো ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে 2016 থেকে 26 পর্যন্ত বিএড কমপ্লিটেড, তারাও কিন্তু কেস করবেন যে এই নিয়োগ প্রসেস তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, সিট বাড়িয়ে নিয়োগ প্রসেসে অন্তর্ভুক্ত করা হোক। যেটা হচ্ছে হয়তো যেটা শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে, যে কমিশন হয়তো বা সরকার হয়তো চাইবে যে যে সমস্ত প্রার্থীরা চাকরি করছেন তাদেরকে একটা ফ্যাসিলিটি দিতে, যেখানে হয়তো তাদের একটা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিছু নাম্বার দেওয়া, বা তাদেরকে হয়তো পরীক্ষা শুধু পাস আউট করলে তারা চাকরি পাবেন, এরকম কিছু হয়তো ওনারা কনসেশনের জায়গায় রাখবেন। তো সেক্ষেত্রে আবার কেস হতে পারে, তো সেক্ষেত্রে আরো ডিলে হতে পারে। এগুলো কিন্তু অনেক আইনি ব্যাপার রয়েছে। সব থেকে খারাপ লাগছে, যারা 26,000 যোগ্য প্রার্থী, যারা প্রকৃত যোগ্য, যারা আজকে আইনের পরিভাষায় অযোগ্যতে পরিণত হয়েছেন, এবং যাদেরকে রাস্তায় বসতে হয়েছে, তারা কতদিন রাস্তায় বসে থাকবেন, এটা সত্যি খুব দুর্বিষহ বিষয়। এবং কবে তারা চাকরির জায়গায় পৌঁছতে পারবেন, সেটাও সত্যি খুব 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 দুর্বিষহ বিষয়। যাই হোক, বিষয় কিন্তু অনেক কিছুই রয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রসেসে আসতে চাইছে, সেখানে কিন্তু যারা মূলত রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা ফ্রেশ, যারা একদম 2016 থেকে 26 পর্যন্ত বা 25 পর্যন্ত যারা এখনো একটা এসএসসি দিতে পারেননি, তাদের কিন্তু উচিত সরকারকে বাধ্য করানো, এই রিক্রুটমেন্ট প্রসেসে 26,000-এর মধ্যে না ঢুকলেও অন্তত আরেকটা প্যানেলের মাধ্যমে যদি আরো বেশ কিছু সিট ক্রিয়েট করে ভ্যাকেন্সি তাদেরকে সেখানে যদি ঢোকানো যায়, তার জন্য কিন্তু দাবি বা তাদের জন্য কিন্তু আন্দোলনের প্রসেসে আসতে হবে। কারণ পথই একমাত্র পথ যে কিন্তু আমাদেরকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য।